বিশ্বাস কথাটা না অনেকটাই বড় শব্দ। সহজেই বলে ফেলা যায়, "তুমি আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কথাটা বলব না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এটা করব না। আমাকে বিশ্বাস করো, আমি এখানে যাব না। আমাকে বিশ্বাস করো, আমি এটা করব না।" ভাই, সবাইকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করার জন্য যোগ্যতা লাগে। বিশ্বাস করে বারবার ঠকবে। যদি তুমি প্রতিবেশীকে বিশ্বাস করো, সে তোমার কথা সব কিছু শুনবে কিন্তু তোমার কাছে। তুমি মনে করবে একটা ভালো মানুষ বললাম সব কথা, তোমার মনের কথা কিন্তু না কাউকে বলবে না। obviously সেটা তুমি ভুল ভাবছো। সে কিন্তু নিশ্চিত ওর কোনো প্রিয় মানুষের কাছে গিয়ে সব কথা বলবে। এইভাবে, এইভাবে তোমার সব কথা সবাই জেনে যাবে। তোমার সব কথা সবাইকে বলে বেড়াবে। তো তারপরে তুমি যদি কোনো বন্ধু-বান্ধবকে হলো, সে তোমার শুধু ভাবছো তুমি আমার বেস্ট ফ্রেন্ড ভালো একটা বন্ধু, তাও বলবে না? আচ্ছা obviously বলবে। সে তার ভালো বন্ধুকে বলবে। সে তোমাকে ভালো ভাবে নাকি তুমি সেটাই জানো না। কিন্তু তুমি তাকে ভালো ভেবে বসে থাকো। তো তুমি কি ভাবছো তোমার পরিবারকেই মনের কথা বলবে সে মেনে নেবে? না। সেও তোমার পরিবার হলেও সে তোমার মনের কথা মানবে না। তুমি যদি ভাবো যে তোমার মানে প্রিয় মানুষকে বলবে, সেও অনেক সময় সেও যে পারফেক্ট হবে সেটাও কোনো মানে নাই। তো এমন কেউ নেই যে বিশ্বাসটা রাখতে পারবে। কে আছে? ভগবান, শ্রীকৃষ্ণ। তুমি যাকেই যারই ভক্ত হও না কেন, মহাদেব, মা কালী, মা দুর্গা, এত রূপ রয়েছে, ৮৪ কোটি ৮৪ লক্ষ ৮৪ কোটি ভগবান রয়েছে আমাদের। তাদের যেকোনো একজনকে তুমি আরাধ্য বলে মানো নিশির। আমি যেমন রাধা গোবিন্দকে আরাধ্য বলে মানি, তোমরা কেউ মহাদেবকে মানো, কেউ রামকে মানো, কেউ নরসিংহকে মানো, কেউ না দুর্গাকে মানো, কেউ মা কালীকে মানো। তেমন আমিও এই ভগবানকে মানি। তেমন আমি তাদেরকেই বিশ্বাস করি যে তাদেরকে সুখে দুঃখে পাওয়া যায়। কারণ হচ্ছে তাকে যদি দুঃখের সময় আমি বলি, সে কিন্তু কথাটা শোনে। সে কিন্তু আমার সবকিছু পরিস্থিতিতে থাকে এবং সবসময় আমার দুঃখ হলে তাকে সবকিছু বলে মন হালকা হয়। যদি কিছু খুশি হয় তাকে আগে খবরটা দিই। আমি যদি কিছু জামাকাপড় কিনি, কিছু কসমেটিক্স কিনি, কিছু জুয়েলারি কিনি, যাই কিনি আমি আগে গোপালকে দেখাই। কেন? না সেই একজন যে আমাকে বোঝে, একজন যে আমাকে ভালোবাসে, সেই যে একজন যে আমাকে সবকিছুভাবে আমাকে আগলে রাখে, সবকিছুভাবে চায়। তো সেই একজন যে আমার আপদে বিপদে পাশে থাকে, সেই একজন। যে আমার সবকিছুতে প্রবলেমের মাঝখানে এসে আমাকে উদ্ধার করে। তো তাই জন্য ভগবান ছাড়া আমি কাউকে বিশ্বাস করতে পারি না। তো কি করবো বলো তো? জীবনটাই তো এরকম হয়ে গেল। যাই হোক, এখন আমি কলেজ স্টুডেন্ট, ১৯ বছর বয়স। তার মাঝখানে যে আমি এত কিছু জেনে গেছি যে কি বলবো তোমাদেরকে। নিজে এই পরিস্থিতিটা বুঝতে শিখে গেছি আস্তে, আস্তে। পরিবেশ বুঝিয়ে দিয়েছে যে তুমি কে? তুমি একজন মেয়ে। তোমার তোমার কেউ আছে? না, তোমার কেউ নাই। তোমাকে কেউ জানতে চায় না। তোমার মনের কথা কেউ যে বুঝতে চায় না। তুমি একটা মেয়ে। আর কি বলবো বলো তো? মেয়েদের সম্পর্কে যদি বলতে যাই না, কথা শেষ হবে না। কারণ মেয়েদের কষ্ট যে একটু না ভাই, অনেকটাই। তো এই কষ্টটা অন্য কেউ না বুঝুক, আমি এইটুকু বুঝি যে মেয়েদের কষ্ট বোঝার মতন কেউই নাই। তো মেয়েদের কষ্টটা সত্যি মেয়েরাই ছাড়া কেউই বোঝে না। কারো জীবনে সবার জীবনে আলাদা, আলাদা রকম কষ্ট হতে পারে। তেমন আমার জীবনেও অন্য রকম কষ্ট। জানি না ১৯ বছর বয়সে যে এত কষ্ট পাচ্ছে, তো এখনো বয়স তো পড়েই রয়েছে। এখন তো সারাটা জীবন পড়ে রয়েছে। জানি না কি করব। জানি না আমি কতদূর এগোতে পারবো। আমার এখন একটাই লক্ষ্য, অত বন্ধু-বান্ধব, অত প্রতিবেশী, অত পরিবারের কথা মাথায় দিলে চলবে না। এখন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার এটাই যোগ্যতা করতে হবে, যাতে সবাই বলে যে, "না, এই মেয়েটা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে।" তুমি পড়াশোনা করে দাঁড়াও, না হলে তুমি ব্যবসা করো, কিন্তু তোমার নিজের পায়ে দাঁড়াও। নিজের সব শখ পূরণ করো। আমার তো একটাই স্বপ্ন যে আমি নিজের পায়ে দাঁড়াবো আর নিজে একটা বাড়ি করব। সেই বাড়িতে সুন্দর মন্দির করব, সব ভগবান রাখবো। নিজে যত ফার্নিচার, যত জুয়েলারি, যত কসমেটিক্স সেইগুলো রাখবো। নিজের সব স্বপ্ন পূরণ করব। যাতে আমার কারোর মুখোদীক্ষী না করতে হয়। এরকমই তোমরা নিজের পায়ে দাঁড়াও। আর কিছু আজ মেয়েদের জীবনে সত্যি এত কষ্ট, একটা মেয়েদের যে কতটা কষ্ট থাকলে যে বলে যে একটা নিজের বাড়ি করব, নিজে আলাদা থাকবো, যে সেটা সেই মেয়েটাই জানে। ঠিক আছে? তো যাই হোক, কথা বলতে, বলতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ব্রাশ-টাশ করে, ফেস ওয়াশ করে, স্নান করে, বাসি জামা ধুয়ে মেলে, বিছানা ঠান্ডা করে পেতে, কলবালিশ পুতুলি সাজিয়ে, মাথা বালিশ করে গুছিয়ে রেখে, ছেঁড়া জামা গুছিয়ে, সব জানলা দরজা খুলে পর্দা সরিয়ে, তারপরে চুল-টুল খুলে, চুলটা আস্তে ভালো করে জড়ছাড়ি বেঁধে, ড্রেসিং টেবিলের সামনে থেকে গামছাটা সরিয়ে, তারপরে মুখে টোনার, সিরাম, সরি এখন ওটা মাখিনি, কপালে বাসন মেজে, তারপর দেখো ঘর বাড়ি সেতেও জুতো-মুতো তুলে সকালে ঘাড়ে রেখে ঘর বাড়ি সেতে একটু ঝাঁট দিয়ে, তারপর ঘরটা ভালো করে বালতির জল দিয়ে নেতা দিয়ে পুছে নিলাম। এবার বালতির জলটা ফেলে নেতাটা মেলে দেবো। আর এদিকে কিন্তু আমি উঠেছি আজকে ৯টা ১৫ ঘুম থেকে।
আর 9:15 নাগাদ ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি ফোনে কাজ সেরে নিয়েছি। যেমন কিছু ফটো কালেক্ট করে, কিছু গুড মর্নিং ফটো পোস্ট করে, কালকে একটা ব্লগ করেছিলাম সেটা চেয়েছি গোপু ইউটিউব চ্যানেল, চেয়েছি জগদীশ ফুডিং চ্যানেলে পোস্ট করে, ফেসবুক, ইনস্টা, ইউটিউবে যা কমেন্ট হয়েছে রিপ্লাই দিয়ে, হোয়াটসঅ্যাপে কারা স্ট্যাটাস দিয়ে এসএমএস করেছে দেখে রিপ্লাই দিয়ে, কত সাবস্ক্রাইব যেটু চেক করে, দেখো মুখে দেখো সানস্ক্রিন টোনার অ্যাপ্লাই করে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে আমি কিন্তু স্কিন কেয়ার কমপ্লিট করে ঘর দোর পরিষ্কার করে নিলাম। যাই হোক, আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমাদের জীবনের সাথে যদি আমার কথাগুলো মিলে যায় অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও আর রাধে রাধে লিখে যেও। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা কেমন জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখো স্কিনটা কত গ্লো করছে বলো তো। যদি এরকম সানস্ক্রিন আর এই টোনার সিরাম আর টোনারটা আর সিরামটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো। টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।